বিশ্বকাপ নিয়ে চর্চার নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিশ্বকাপ ফুটবলে আজ রাতে দুটি খেলা। রাত 11টায় জার্মানি খেলবে কুরাসাওয়ের বিপক্ষে এবং রাত 2টায় ভালো খেলা জাপানের সঙ্গে খেলবে নেদারল্যান্ডস। এই দুটি ম্যাচ নিয়ে আজকে আমরা আলোচনা করব, ম্যাচের বিভিন্ন দিক নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন রাজ শুভ নারায়ণ চৌধুরী। শুভ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। শুভ, জার্মানি আজকে মাঠে নামছে, 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন। গত দুটি বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। এবার জার্মানির কি অবস্থা? জার্মানির সম্ভাবনা কতটুকু? কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ কেমন দেখছেন আর কি? ওয়েল, গত দুইবারের গ্রুপ পর্বে বাদ পড়াটা যদি বলি, এটা ডেফিনেটলি জার্মানির ফুটবল ইতিহাসেই একেবারে বিরল ঘটনা। গ্রুপ পর্বে বাদ পড়া 2018-তে যখন বাদ পড়েছিল, সেটা ছিল 80 বছর পর বিশ্বকাপে প্রথমবার জার্মানি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়া। এরপর গতবার যখন বাদ পড়লো, সেটা তো আরো বড় ধাক্কা হলো। তো এবার গ্রুপ পর্বে বাদ পড়াটা একটু, যেটা আমরা এর আগে বিভিন্ন দল নিয়ে আলোচনায় বলেছি, যে এবার 48 দলের বিশ্বকাপ হয়, গ্রুপ পর্বে বাদ পড়াটাই বরং বড় দলগুলোর জন্য বেশি কঠিন। আমরা যদি জার্মানির গ্রুপটা দেখি, জার্মানির গ্রুপে কুরাসাওয়ার বাইরে আছে আইভরি কোস্ট এবং ইকুয়েডর। এবং আপনি র্যাঙ্কিং গুলো যদি যদি দেখেন, জার্মানির র্যাঙ্কিং 10, কুরাসাও 82। তো এই ম্যাচটা হয়তো একটু, আজকে যে ম্যাচটা জার্মানি অসম ম্যাচ, কিন্তু অন্য যে দুইটা দল আছে, আইভরি কোস্ট র্যাঙ্কিং এ 34তম, ইকুয়েডর 23তম। এবং ওই দুটো দল যদি আপনি দেখেন, ইকুয়েডর এবং আইভরি কোস্ট, এই দুটো দল কিন্তু একই দিক, একসাথে ওদের গতি খুব বেশি, স্পেশালি উইংয়ে। অ্যাট দ্য সেম টাইম তারা খুব ফিজিক্যাল, মিডফিল্ডে ফিজিক্যাল ব্যাটেলটা অনেক বেশি করে। সো ওই দুইটা ম্যাচ জার্মানির জন্য খুব একটা যে একেবারে সহজ হয়ে যাবে তাও না, বাট হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কোয়ালিটিতে জার্মানি এগিয়ে ডেফিনেটলি। সো ওই দিক থেকে যেটা বললাম, যে 48 দলের বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়াটা একটু বেশি কঠিন জার্মানির মতো দলের জন্য। সো আই স্টিল হোপ যে জার্মানি গ্রুপ চ্যাম্পিয়নই হবে এই গ্রুপ থেকে, বাট সেই রাস্তাটা একেবারে সহজ হবে না। সহজ না হওয়াটাই আসলে স্বাভাবিক, ওয়ার্ল্ড কাপ তো আলটিমেটলি। আচ্ছা, আজকে যা মানে কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ম্যাচ, জার্মানির একাদশটা কেমন হবে, কিভাবে তাদের খেলার, শোনা যাচ্ছে যে জার্মানি নাকি কিছুটা স্পেন হয়ে গেছে, এরকম কি? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আপনার গত দুই বিশ্বকাপে যখন বাদ পড়েছে, তখন এটা নিয়ে খুব আলোচনা হয়েছিল, স্পেশালি আপনার মানে জার্মানি বলতে আগের সেই জার্মানি, এখন যে হ্যাঁ, আমরা যেটা বলতাম যে জার্মান মেশিন, যেটা জার্মান মেশিনের মতো ফুটবল, ওই ফুটবলটা, এটা অ্যাকচুয়ালি পেপ গার্দিওলা যখন বায়ার্ন মিউনিখে গেলেন 2014 সালে, তারপর থেকেই বলা হচ্ছিল যে মানে গার্দিওলা বায়ার্ন মিউনিখে যাওয়ার পর, এটা গার্দিওলা যেসব দেশে গেছেন প্রত্যেক দেশে হয়েছে, যে তিনি একটা ক্লাবে গেছেন, ওই দেশে অন্য ক্লাবগুলো তার ধরনের ফুটবল খেলতে শুরু করেছে। জার্মানিতে গার্দিওলা যাওয়ার পর যেটা হয়েছে, যে একাডেমিগুলোতে ইয়াং প্লেয়ারদেরকে এই তিকি-তাকা ঘরানার ফুটবল খেলানো, মানে এই যে এই তিকি-তাকা শেখানো শুরু হয়ে গেছে, একটা চল শুরু হয়ে গিয়েছিল। ঝামেলাটা হলো, তিকি-তাকা এমন এক ধরনের ঘরানার ফুটবল, যেটার জন্য আপনার যারা ফিজিক্যালি একটু শর্টার, যাদের আমরা বলি যে লোয়ার সেন্টার অফ গ্র্যাভিটি, যেটা তাদের জন্য এই ধরনের ফুটবলটা বেটার। কিন্তু জার্মানরা কিন্তু আপনার স্প্যানিশদের চেয়ে গড় উচ্চতায় 5 সেন্টিমিটার বা তার চেয়ে বেশি লম্বা। তো তাদের সেন্টার অফ গ্র্যাভিটি একটু হায়ার। এই উচ্চতার বা এই শারীরিক গড়নের ফুটবলারদের জন্য তিকি-তাকা ধরনের ফুটবল কতটুকু কাজে আসে, এটা নিয়ে বেশ ডিবেট হয়েছে। গার্দিওলা যাওয়ার পর থেকে অ্যাকচুয়ালি এই ডিবেট শুরু হয়েছে। কিছুদিন আগে যে গার্দিওলার বায়ার্ন মিউনিখে ছিলেন শোয়েনস্টাইগার, তিনিও বলেছেন যে গার্দিওলার এই ফুটবলটা কপি করতে যাওয়া জার্মানির জন্য ঠিক উচিত হচ্ছে না বা উচিত হয়নি। এখন এবং গত দুই বিশ্বকাপে যে জার্মানি গ্রুপ পর্বে বাদ পড়েছে, তার পিছনে একটা বড় কারণ ভাবা হচ্ছিল যে জার্মানি যে স্পেন হওয়ার ট্রাই করছে, এটাই কি জার্মানির ডাউনফলের একটা বড় কারণ কিনা। এবং এবার অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, যে মাঝখানে যে ইউর্গেন ক্লপের ডটমুন্ড এবং লিভারপুলের কারণে টিকি থাকার জায়গায় যে গেগেন প্রেসিং বা হাই মানে ট্রানজিশন ফুটবলটা একটু আবার ডমিনেট হওয়া শুরু করেছে। জার্মানি এখন যেটা করছে, জার্মানি কোচ ইউলিয়ান নাগলসম্যান, উনি হচ্ছে দুইটার একটা ব্লেন্ড, যেটা যে পাসিং ফুটবল বা এট দ্য সেম টাইম ট্রানজিশন, দুইটার একটা ব্লেন্ড করার চেষ্টা করছেন। তো ওই দিকটাতে হয়তো জার্মানি আগে ইন্টারেস্টিং জার্মান দলকে আমরা, হ্যাঁ, ইন্টারেস্টিং। আপনার অনেকটা, আপনি হয়তো স্পেনের মতো কোয়ালিটি এখনো নেই, প্লাস স্পেনের উইংয়ে এখনকার যে স্পেনের উইংয়ে কোয়ালিটি একটু বেশি, ওই দিকটাতে হয়তো মিল নেই, বাট জার্মানির ফুটবলটা ওই দুইটার ব্লেন্ডই করার চেষ্টা করছে, যেটা স্পেনে আমরা দেখতে পাচ্ছি। তাহলে শুভ, আমরা একটু খোঁজ নেই যে জার্মানির একাদশটা কেমন হতে পারে। আমরা বোধহয় হোয়াইট বোর্ডে, তাহলে হ্যাঁ, হোয়াইট বোর্ডে দেখি।
আচ্ছা, জার্মানির যেটা হচ্ছে আপনার জার্মানি মূলত নাগলসম্যানের ক্ষেত্রে বলা যায় তিনি তার ট্যাকটিক্স নিয়ে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করেন, তো তিনি ঠিক কোন ফরমেশনে দলকে সাজাবেন এটা আগে থেকে অনুমান করাটা একটু কঠিন। আমরা তারপরেও তিনি যেই ফরমেশনটা সবচেয়ে বেশি ইউজ করেছেন জার্মানির দায়িত্ব নেওয়ার পর থেকে সেটাই আমরা ধরে নিচ্ছি 4-2-3-1 4-2-3-1। এবং এখানে আপনার গোল পোস্টে টু বি অনেস্ট ম্যানুয়েল নয়রা থাকাটা বলতে এটা তো ইনি কনফার্মই করে দিয়েছেন, নাগলসম্যান কনফার্মই করে দিয়েছেন। নাগলসম্যান এই বিশ্বকাপের আগে ঠিক হঠাৎ করে নয়ারকে অবসর থেকে ফিরিয়েছেন এবং বলে দিয়েছেন যে নয়ার তার গোলকিপার হবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রাইট ব্যাক কিমিক, এটা নিয়েও কোনো সন্দেহের কোনো জায়গা নেই। কিমিক অ্যাকচুয়ালি নয়ার যদি না থাকতেন কিমিক হতেন এই দলের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার, সবচেয়ে বেশি ম্যাচ খেলা প্লেয়ার। সেন্টার ব্যাকে কে থাকবেন এটা নিয়ে একটু কোশ্চেন আছে, একটু কনফিউশন আছে। 2-3টা নাম নিয়ে আলোচনা হচ্ছে। রুডিগারকে নিয়ে খেলাবেন কি খেলাবেন না তা নিয়ে আলোচনা হচ্ছে। তো আমার যেটা মনে হচ্ছে রুডিগারকে খেলানোর সম্ভাবনাটা এই মুহূর্তে একটু কম বলে মনে হচ্ছে। রুডিগারের পজিশনিং, উনি ফিজিক্যালি বেশ ডমিনেন্ট, বাট তার পজিশনিং সেন্সে কিছু কিছু জায়গায় তো ছুটে যায়। সেই জায়গায় এখানে হয়তো জনাতন টাকে দেখা যেতে পারে, তার পাশে যেটা দেখা যেতে পারে হয়তো নিকো স্লটারব্যাক। আর লেফট ব্যাক পজিশনটা নিয়ে দুইজনের মধ্যে ব্যাটল চলতেছে, সেখানে হয়তো দাভিদ রম অথবা ব্রাউন খেলতে পারেন। তো এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে হয়তো ব্রাউনের খেলার চান্সটা একটু বেশি। আচ্ছা, জার্মানির মিডফিল্ডে যাওয়ার আগে আমরা যদি একটু উইংটা দেখে আসি। জার্মানির উইংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার জার্মানির এই জায়গাটাতে একটু জার্মানির কোচ নাগলসম্যান একটু সমস্যায় পড়েছেন। বিশ্বকাপের আগে তিনি যেটা ভেবে নিয়েছিলেন, তিনি যে মুসিয়ালা, ভির্টস, মুসিয়ালা এবং লেনার্ড কার্ল এই তিনজনকে খেলানোর প্ল্যান করেছিলেন, কিন্তু লেনার্ড কার্ল ইনজুর্ড হয়ে গেছেন, বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তো এই জায়গায় ভির্টসের খেলা তো নিয়ে কোনো সন্দেহ নেই, এই জায়গায় মুসিয়ালা থাকবেন এটা নিয়েও কোনো সন্দেহ নেই। এই জায়গাটাতে লেনার্ড কার্লের জায়গায় হয়তো তিনি শেষ পর্যন্ত আবার লিরয় সানেকেই ফেরাতে পারেন। মিডফিল্ডে আপনার কয়েকজন প্লেয়ার আছেন যেটা কন্টেনশনে আছেন টিমে আসার জন্য, বাট আমার যেটা মনে হচ্ছে এই জায়গাটাতে যাদেরকে নাগলসম্যান খুব বেশি ইউজ করেছেন এবং যাদের খেলার মানে প্রোফাইল বিচারে যাদের প্রবাবিলিটি সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে, একজন হচ্ছেন এনমেচা আর আরেকজন হচ্ছেন পাভলোভিচ এই সিজনে বায়ার্ন মিউনিখের রেভেলেশন বলা যায় এই মিডফিল্ড পজিশনটা। আর বাকি থাকেন স্ট্রাইকার অবশ্য জার্মানির স্ট্রাইকার পজিশনটা নিয়ে আমরা অনেকবারই অনেক জায়গায় কথা বলেছি। কাই হাভার্টসের বিকল্প এই মুহূর্তে মানে এদের সাথে যাওয়ার মতো প্লেয়ার হয়তো নেই। তো এটা হতে পারে জার্মানির 11 আজকে। তাহলে আমার কাছে তো মনে হচ্ছে এই দুইজনই হচ্ছেন মুসিয়ালা এবং রিটস, এই দুইজনই হচ্ছে জার্মানির মূল শক্তি, আক্রমণের মূল শক্তি। হ্যাঁ, এটা একদমই ঠিক বলেছেন। যেটা হচ্ছে নাইর ভাই, আপনার জার্মানির খেলার স্টাইলটা যদি আপনি ফলো করেন, জার্মানি কিন্তু কিমিক তাকে আমরা বলি ইনভার্টেড ফুলব্যাক, তিনি ফুলব্যাক রাইট ব্যাক থেকে মিডফিল্ডের দিকে চলে যান। ব্রাউন বা রম যদি খেলেন, যারাই খেলেন এই ফুলব্যাক কিন্তু আবার সোজা উঠে যান, যেটাকে আমরা ওভারল্যাপ বলি, তিনি ওভারল্যাপ করে যান। এখানে ইন্টারেস্টিং হচ্ছে যে ইনি ওভারল্যাপ করার একটা বড় কারণ হচ্ছে ভিটস, তিনি কিন্তু উইং থেকে ভেতরের দিকে ঢুকে যান, তিনি এদিকে সোজা ঢুকতে পারেন, এদিকে ঢুকতে পারেন, প্লে মেকিং এমনি বেশ মুভ করেন। সেম উইথ মুসিয়ালা কিন্তু চারদিকে মুভ করেন, মানে যখন যেদিকে প্রয়োজন। এবং জার্মানির অ্যাটাকের হার্ট বিট হচ্ছেন এই দুইজন। লেনার্ড কার্ল থাকলে হয়তো লেনার্ড কার্লের কথাও আমরা বলতাম, বাট হার্ট বিট হচ্ছেন এই দুইজন। এবং এট দ্য সেম টাইম আমি যেটা মানে এই দুইজনের মুভমেন্ট আসলে এই জায়গাটা ঘিরে হচ্ছে। হ্যাঁ, এটা তারা এইদিকে যে কোনো দিকে মানে মিডফিল্ডেও আসতে পারেন, আপনি তাদেরকে এখানেও দেখবেন, এখানে মানে মিডফিল্ডে বা বল যেখানে তার মানে অ্যাটাকের ক্ষেত্রে এই দুজনের সঙ্গে সানের এটা কি মানে সমন্বয়টা? সানের সমন্বয়টা হচ্ছে এখানে আমরা এটার সমন্বয়টা অ্যাকচুয়ালি আপনার ওই দুইজন প্লাস আপনার দুই উইং ব্যাকের সাথে মিলে। কেন? আপনার ভিটস যখন ভিতরের দিকে ঢুকে যাচ্ছেন, এইখানে জার্মানির উইথ বা আমরা যেটা বলি মাঠ বড় করে খেলার যে দরকার, কারণ উনি ভিতরে ঢুকে গেলে তো এখানে একজন প্লেয়ার দরকার, ওই জায়গাটা সাপ্লাই করেন হচ্ছেন লেফট ব্যাক, সেটা হতে পারেন রম, হতে পারেন ব্রাউন। অন্যদিকে আপনি কিমিক যখন এদিকে ঢুকে যাচ্ছেন, তাহলে এখানে ওভারল্যাপ করার তো প্লেয়ার নেই, সেক্ষেত্রে আপনার সানে যদি ভিতরের দিকে ঢুকে যান তাহলে তো আপনার এখানে কেউ থাকছে, সানে তখন আর কিন্তু ভিতরের দিকে ঢুকবে না। সানে তখন এই যে আপনি জার্মানি অ্যাটাক সময় বেশিরভাগ সময় খেয়াল করবেন যে সানের টাচ লাইন হক করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, হ্যাঁ, কারণ এবং উনি টাচ লাইন হক করবেন, উনি ভেতরের দিকে ঢুকবেন, উনি চারদিকে মুভ করবেন, আর ব্রাউন হয়তো সোজা উঠে যাবেন। আর এদিকে কিমিকের সাথে এখানে কেউ একজন থাকবেন, দুইজনের যে কোনো একজন, আরেকজন হচ্ছেন উঠে যাবেন আর কি। জার্মানির প্রতিপক্ষ কুরাসাও। ইনফ্যাক্ট শুভ, কুরাসাও নামটা আসলে খুবই, এই প্রথম আমি আসলে এবার যখন তারা কোয়ালিফাই করলো, ইনফ্যাক্ট আমি অকপটেই বলছি,
ইনফ্যাক্ট এই প্রথম আমি শুনেছি এই দেশটার নাম, এবং তারা জ্যামাইকার মতো দলের গ্রুপ থেকে উঠে আসা দল, যদিও ফিফা র্যাঙ্কিং 82 তাদের। তো ম্যাচটা তো অসময় হচ্ছে, কি মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি আমি এইসব ম্যাচের ক্ষেত্রে আমরা যেটা করি যে মানে ম্যাচের কে জিতবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা একটি বেশি কথা হলো করি যে- কুরাসাওয়ের সবচেয়ে বড় তারকা বোধ হয় তাদের কোচ ডিক অ্যাডভোকেট। ডেফিনেটলি আপনার ডিগাজ অ্যাডভোকেট কিন্তু একটা রেকর্ডের সামনে দাঁড়িয়ে আজকে সবচেয়ে বেশি বয়সী বিশ্বকাপ ইতিহাসেরই তার বয়স 78, তিনি বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে বেশি বয়সী কোচ হতে যাচ্ছেন। উনি নেদারল্যান্ডসেরও কোচিং নেদারল্যান্ডস কোচ ছিলেন, করেছেন, উনি সাউথ কোরিয়ার কোচ ছিলেন, বিভিন্ন সময় অন্য দলের কোচিং করেছিলেন। এবং ডিক অ্যাডভোকেটের কিন্তু একটা হিস্ট্রি আছে কুরাসাও টিম নিয়ে। তিনি গত ফেব্রুয়ারিতে কুরাসাওয়ের দায়িত্ব কিন্তু ছেড়ে দিয়েছিলেন বিকজ অফ তার মেয়ে অসুস্থ ছিল। আচ্ছা, তার মেয়ের অসুস্থতার কারণে তিনি দায়িত্বটা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এই ফেব্রুয়ারিতে, এই গত ফেব্রুয়ারিতে কিন্তু তার মেয়ের শারীরিক কিছুটা অবস্থার কিছুটা উন্নতি হওয়ার কারণে পরে তিনি আবার মে মাসে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এখন তিনি বিশ্বকাপে যাচ্ছেন কুরাসাও। তো ডিক অ্যাডভোকেট যখন তাদের কোচ, তো একটু কি ডাচ ঘরানার ফুটবল খেলে এরকম, মানে কি? হ্যাঁ, আপনি ডাচ ঘরানার ফুটবলটাই তাদের কাছ থেকে এক্সপেক্ট করতে পারেন। স্টিল যেহেতু কোয়ালিটি, অবভিয়াসলি জার্মানি বা এদের সাথে তো কোয়ালিটিতে অনেক ডিফারেন্স, প্লেয়ার টু প্লেয়ার কোয়ালিটিতে। সো স্টিল তারা একটু ডিফেন্সিভই খেলবে ডেফিনেটলি, বাট আপনি তাদের কাছ থেকে হয়তো বল কন্ট্রোলে কিছুটা রাখার, আপনি বা দ্রুত উঠে যাওয়ার এই জিনিসগুলো হয়তো একটু খেয়াল করবেন আর কি। দর্শক, বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট দেশ হচ্ছে কুরাসাও। তাদের আয়তন হচ্ছে 444 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা মাত্র 1.5 লাখ। বাংলা অ্যাকচুয়ালি আমাদের মিরপুরের লোক সংখ্যা, হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে ঢাকা শহরের যে কোনো এলাকার লোক সংখ্যা কুরাসাও দেশটার লোক সংখ্যার চেয়ে বেশি। জার্মানির ম্যাচটা আমরা একদিকে সরিয়ে রাখি। রাত 2টায় জাপান খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। স্পেকটেটার্স পয়েন্ট অফ ভিউ থেকে দারুণ একটা খেলা। বিশেষ করে জাপান নেদারল্যান্ডস দুইটাই আকর্ষণীয় নাম ফুটবল দর্শকদের কাছে। জাপান গত 2টি বিশ্বকাপে তো দারুণ খেলেছে, বিশেষ করে গত বিশ্বকাপে স্পেন এবং জার্মানিকে হারানোর সাফল্য তাদের। 18 বিশ্বকাপেও তারা চমৎকার খেলেছে। কি মনে হয় এই ম্যাচটা কেমন হবে? ওয়েল, এটা নিয়ে আমরা এর আগেও মনে হয় বিভিন্ন ইয়েতেও কথা বলেছি, এবং আমি বলে এমনিতে আমার পার্সোনালি এশিয়াতে সবচেয়ে পছন্দের, মানে সবচেয়ে সুন্দর আমার কাছে মনে হয় সবচেয়ে সুন্দর ফুটবলটা খেলে জাপান, যারা বিশ্বকাপে খেলে সেই দলগুলোর মধ্যে। এবং জাপানের খেলার মধ্যে আপনি একটা ইন্টেন্সিটি দেখবেন, আবার ওদের খেলার একটা পাসিং আছে, প্রচুর গতি আছে, সবকিছু মিলে জাপানের খেলা খুব ইন্টারেস্টিং হয়। এবং অ্যাট দ্য সেম টাইম নেদারল্যান্ডস তো সবসময় একটা পাসিং ফুটবল কন্ট্রোল, মানে বল নিজেদের কন্ট্রোলে রেখে খেলার চেষ্টা করে। তো ওই দিকটা থেকে এই ম্যাচটা একটা ট্যাকটিক্যালিও দেখার মতো ব্যাটেল হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দুই দলের শক্তি বিচার করেন, আপনার নেদারল্যান্ডসের র্যাঙ্কিং এবং জাপানের র্যাঙ্কিং খুব বেশি কিন্তু ডিফারেন্ট না। জাপান হচ্ছে, ইফ আই এম নট রং, জাপান এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে 18th, 18তম, আর নেদারল্যান্ডস হচ্ছে 7th প্রবলি, মরক্কো 8 নম্বর। হ্যাঁ, তো খুব বেশি যে ডিফারেন্স তা না। আবার যেটা বললাম যে গতি এবং পাসিং, প্রেসিং, দুই দিক থেকে তিন দিক সবকিছু মিলিয়েই জাপান কিন্তু নেদারল্যান্ডসকে বেশ ভালো একটা ফাইট দিতে পারে বলে মনে হচ্ছে। তো নেদারল্যান্ডস দলে তো আপনার ভার্জিল ফন ডাইক ছাড়া ওরকম বৈশ্বিক তারকা সেরকম তো ওরকম নাই, মানে হ্যাঁ, ওই স্ট্যাচুরের তেমন ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে বলা যেতে পারে। তো নেদারল্যান্ডসের একাদশটা কেমন হতে পারে যদি আমরা একটু আমরা তাহলে আবার ইয়েতে দেখি যে বোর্ডে যাই। নেদারল্যান্ডসের আপনার কোচ রোনাল্ড কোম্যান সাধারণত 4-2-3-1 ফরমেশনে তিনি সবসময় দলটাকে সাজান, 4-3-3 বা 4-2-3-1। একটু ঘুরে ফিরে বলতে গেলে একই 4-2-3 4-3-3 কাছাকাছি হয়ে যায় তার যেটা। তো এখানে গোল পোস্টে আপনার ভেরব্রুগেন থাকার, ভেরব্রুগেন গত বিশ্বকাপে ছিলেন, তিনি এবার থাকতে যাচ্ছেন। রাইট ব্যাকে ডুমফ্রিজ, দুই সেন্টার ব্যাক আপনি ভার্জিল ভ্যান ডাইকের কথা অলরেডি বললেন। ভার্জিল ভ্যান ডাইক তো তাদের আনডিসপিউটেড স্টার, তাদের ক্যাপ্টেন, তো তিনি তো থাকছেন এইখানের রাইট সেন্টার ব্যাক যে পজিশনটা, সেখানে হয়তো থাকবেন ভ্যান হেকে। আর লেফট ব্যাকে টটেনহামের প্লেয়ার ভ্যান ডে ভেন হয়তো থাকতে পারেন। এখন মিডফিল্ডের পজিশনিংটা একটু আমরা যেটা বলি 4-2-3-1 বলি বা 4-3-3 যেটা বলি, 4-2-3-1 হলেও তিনজনের পজিশনটা খুব কাছাকাছি হয়, 4-3-3 তো কাছাকাছি, আমরা 4-3-3 ধরে নিই। সেক্ষেত্রে এখানে আপনার ফ্র্যাঙ্কি ডি ইয়ং, তার সাথে যে দুইজন থাকছেন, একজন হচ্ছে লিভারপুলের গ্রাভেনবার্চ, আর হচ্ছেন আপনার ম্যানচেস্টার সিটির তিজানি রেইন্ডার্স।
যদিও ম্যানচেস্টার সিটিতে এবার তিনি খুব বেশি খেলার সুযোগ পাননি, বাট নেদারল্যান্ডসে আপনার মিডফিল্ড কন্ট্রোলের ক্ষেত্রে ফ্র্যাঙ্কি ডিয়ং, গ্রাভেনবার্চ এবং রেইন্ডার্স তিনজনের যে কম্বিনেশনটা, এটা ফ্র্যাঙ্কি ডিয়ং হয়তো বল ক্যারি করে সামনে নিয়ে যান, গ্রাভেনবার্চও আপনার ছোট স্পেসে খুব কার্যকর, আর রেইন্ডার্স হচ্ছে পুরোটা তিনিও বল প্রগ্রেসর প্লাস রানার, সবকিছু মিলে রেইন্ডার্সও একটা প্লাস আমরা যে ফুটবলের থার্ড ম্যান রান যেটা বলি সেটার ক্ষেত্রে রেইন্ডার্স খুব কার্যকর একজন প্লেয়ার। ফরওয়ার্ড লাইনে এখানে গাকপো থাকছেন, এটা এবং গাকপো গত বিশ্বকাপ বা তার আগ থেকেও মানে রোনাল্ড কোম্যানের খুব পছন্দের একজন প্লেয়ার, তাকে খুব ভরসার একজন প্লেয়ার আর কি কোডি গাকপো। এই জায়গাটাতে স্ট্রাইকিং পজিশনটাতে নেদারল্যান্ডে একটু ঝামেলা হয়ে গেছে। নেদারল্যান্ড সাধারণত মেমফিস ডিপাইকে খেলায়, কিন্তু মেমফিস ডিপাই এই মুহূর্তে তার ইনজুরি নিয়ে একটু, তিনি কতটা ফিট, তিনি শুরু থেকে খেলতে পারবেন কিনা এটা নিয়ে একটু কোশ্চেন আছে। লাস্ট প্রস্তুতি ম্যাচ যেটা আছে সেটাতেও তিনি শুরু থেকে ছিলেন না। সো এই জায়গায় হয়তো ডনিয়েল মালেনকে দেখা যেতে পারে। আর এইখানে আপনার রাইট উইং পজিশনটাতে হয়তো আপনার ক্রিসেন্সিও সামারভিলকে আমরা দেখতে পারি। তো এই 4-3-3 এটাই হতে পারে নেদারল্যান্ডসের 11 আর কি। জাপানের একাদশটা যদি একটু দেখান। আমি তাহলে আমরা ওই পাশে চলে আসি। ঠিক আছে। জাপানের ছকটা এই জায়গাটাতে আপনার একটা ইন্টারেস্টিং কিন্তু ট্যাকটিক্যাল ব্যাটেল আমরা যেটা বলছিলাম, কেন এই ম্যাচটা ট্যাকটিক্যালি একটা দারুণ ব্যাটেল হয়ে যেতে পারে আপনার স্পেসে, উইং এর দিক থেকে স্পেসের ক্ষেত্রে। জাপানের ছকটাই ওই জায়গাটা তৈরি করে দিচ্ছে। জাপান কিন্তু 3-4-2-1 ছকে খেলে। 3-4-2-1 3-4-2-1 3-4 আপনার গোল পোস্টে সুজুকি থাকবেন, 3 ডিফেন্ডার হতে পারেন, এখানে থাকতে পারেন ইতো, এখানে ইতাকুরা, আর এখানে আপনি দেখতে পারেন হয়তো তোমিয়াসুকে। এই হচ্ছেন 3 জন। মিডফিল্ডে যে 4 জন, এর মধ্যে 2 জন হচ্ছেন ওয়াইড মিডফিল্ডার, একজন হচ্ছেন আপনার রিৎসু দোয়ানকে আপনারা হয়তো দেখতে পারি। আর এই পাশে হয়তো সেই জায়গাটা নিতে পারেন নাকামুরা। মিডফিল্ডে যে 2 জন, মিডফিল্ডে আপনার আমরা অনেক সময় যেই লিভারপুলের এন্দো, তিনি ইনজুরির কারণে তিনি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন, অ্যাকচুয়ালি তিনি অবসরে নিয়ে নিয়েছেন। তো সেই জায়গায় আপনি মিডফিল্ডে হয়তো একজন দেখতে পারি আও তানাকাকে, আরেকজন ক্রিস্টাল প্যালেসের দাইচি কামাদা। এই 2 জনের মিডফিল্ডে আপনার মিডফিল্ড কন্ট্রোলার বলেন, মিডফিল্ড প্রগ্রেসর বলেন, পাসার, দুই দিক থেকে পাসিং যে মাস্টার সব দিক থেকেই। এরপর যে 2 জন, এই 2 জন হচ্ছেন ওই যে আমরা জার্মানির ক্ষেত্রে যেমন বলছিলাম যে ভির্টস এবং মুসিয়ালার কথা, জাপানের অনেকটা তাই। 2 জন যে অ্যাটাকিং মিডফিল্ডার যে 2 জন, এই 2 জন হচ্ছে জাপানের অ্যাটাকের মূল শক্তি আর কি যদি আপনি বলেন। একজন হচ্ছেন তাকেফুসা কুবো, রিয়াল মাদ্রিদে ছিলেন, এখন রিয়াল সোসিয়েদাদে খেলেন। আর আরেকজন হচ্ছেন ইতো। তো এই ক্ষেত্রে কুবো হচ্ছেন আর কি তাদের একেবারে, আমরা যদি বলি তাকে অলরেডি জাপানিজ মেসি বলা হয়, এবং খেলার ধরনের অনেকটা মেসির মতো, পজিশনিং, মাঠে পজিশন নেওয়া, সবকিছু মিলিয়ে মেসির সাথে তার বেশ মিল। আর স্ট্রাইকার হিসেবে হয়তো থাকবেন উয়েদা। সেক্ষেত্রে জাপানের 2 উইং কি কোনো মানে এটা ভাইটাল নাকি, মানে তাদের উইং প্লেটা? এটা একটা দারুণ কোশ্চেন করেছেন, কারণ আপনার এই যে 3-4-2-1 এর কারণে 3 মিডফিল্ডার থাকার কারণে, মানে এই 2 জন আর কি, হ্যাঁ, জাপানের 3 মিডফিল্ডার থাকার কারণে যেটা হয় যে তারা কাউন্টার অ্যাটাকে যখন তারা যদি বল নিয়ে উপরে উঠে যায়, অন্য দল যখন কাউন্টার অ্যাটাকে, তারা ডিফেন্ডিং এর জন্য একটু বেটার প্রিপেয়ার থাকে কম্পেয়ার টু যারা 4 ডিফেন্ডারে খেলেন কিন্তু 2 উইং ব্যাক উঠেছেন, তখন তাদের হয়তো 2 জন থাকে। তো এই জায়গাটাতে জাপানের হয়তো কাউন্টার অ্যাটাকে ওয়াইড স্পেসগুলা ডিফেন্ড করার ক্ষেত্রে বেটার প্রিপেয়ার থাকে। সো আপনার যখন এতে যে সুবিধা এই 3 জনের কারণে, এই 2 জন মানে আপনার উইং ব্যাক বলেন, ওয়াইড মিডফিল্ডার বলেন, যাই বলেন, তারা অনেক বেশি উপরে ওঠার সুযোগ পান। এখন আপনার যখন নেদারল্যান্ডসের ক্ষেত্রে আমরা যখন বলি, নেদারল্যান্ডসের কিন্তু গত কয়েক বছর একটা বড় সমস্যা হচ্ছে ডামফ্রিজ, তাদের রাইট ব্যাক, একটু বেশ অ্যাটাকিং রাইট ব্যাক, তিনি সুযোগ পেলেই উপরে উঠেছেন। কিন্তু সমস্যাটা হয় যখন অন্য দল কাউন্টার অ্যাটাক করে, তখন তিনি যে উপরে উঠে যাচ্ছেন, ওই পেসে নামতে পারেন, পেসে নামতে পারছেন। তাতে যেটা হয় যে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়, যেটা সুযোগটা অপোনেন্ট নেওয়ার সুযোগ থাকে আর কি। তো এখন আপনি চিন্তা করেন, জাস্ট ইমাজিন এ সিচুয়েশন যেখানে নেদারল্যান্ডস উপরে উঠে গেল, উপরে উঠে বলটা এখানে কোনো জায়গায় লুজ করলো, ডামফ্রিজ উপরে, ভ্যান ডেভেন পেস আছে, তিনি হয়তো কিছুটা কভার করতে পারেন,
দামফ্রিজ যদি অনেক বেশি উপরে উঠে যান এইরকম কোন একটা জায়গায়, সেক্ষেত্রে এই যে এই দুইজন যদি কাউন্টার অ্যাটাকে বল পেয়ে যায়, সেক্ষেত্রে এদের জন্য সুবিধা হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা দিয়ে তাদের জন্য উঠে যাওয়ার একটা বড় সুযোগ থেকে যাচ্ছে। So, এই জায়গাটায় নেদারল্যান্ডসের জন্য একটা বড় পরীক্ষা হতে যাচ্ছে যে এদের দুইজনে যদি উঠে যান, দুই উইং ব্যাকে যদি উঠে যান, প্রথম কথা হচ্ছে দুইজন উঠবে কিনা, কোম্যান কি দুইজনকেই উঠাবেন কিনা। কোম্যান একটু ডিফেন্সিভ কোচ, হয়তো তিনি এই জায়গাটা একটু কাভার করবেন, যে হয়তো একজন উঠবেন আরেকজনকে হয়তো ওঠাবেন না, সেটা যদি করেন হয়তো একটু কাভার করতে পারে। বাট যদি দুইজনই উঠে যান, সেক্ষেত্রে এই তিন মিডফিল্ডের মধ্যে কে নিচে থেকে এদের দুইজনকে সাপোর্ট দিচ্ছেন, এটা একটা বড় ট্যাকটিক্যাল ব্যাটেল হয়ে যেতে। আদারওয়াইজ যদি দুইজন ডিফেন্সিভ উইং ব্যাকে উঠে যান, সেক্ষেত্রে এদের দুইজন অনেক বড় একটা অস্ত্র হয়ে যাবেন আর কি। অ্যাট দ্য সেম টাইম মানে অন্য দিক থেকে দেখলে যদি এই গাকপো এবং সামারভিল যদি এই দুজনকে ব্যস্ত রাখতে পারেন, কারণ তারা যদি বারবার উঠে যান, বল যদি বেশিরভাগ সময় নেদারল্যান্ডসের কন্ট্রোলে থাকে, তখন তো তারা এই জায়গাটাতে থাকবেন বা এই এরিয়াটাতেই থাকবেন। তখন এদের দুজনকে এই দুজনকে সামলানোর জন্য মানে গাকপো এবং সামারভিলের পেছনেই নাকামুরা এবং রিৎসুয়ানকে বেশি ব্যস্ত থাকতে হবে। এটা হলে তখন যেটা হবে, জাপান যখন অ্যাটাক উঠবে, তখন কিন্তু তাদের একটা অসুবিধা হয়ে যাবে যে এই দুজন তো তাদের অ্যাটাকও একটা বড় অস্ত্র, তখন এই দুজনকে তারা হয়তো ম্যাচের বেশিরভাগ সময় পাবে না, কারণ এই দুজন যদি এদিকে ব্যস্ত থাকে। সো এই ব্যাটেলটা স্পেসে মানে দুই ওয়াইড পজিশনে কে বেশি ডমিনেট করে, এই জায়গাটাই হয়তো এই ম্যাচের রেজাল্ট ডিফাইন করে দিতে পারে। ধন্যবাদ শুভ। ম্যাচটা নিয়ে ডিটেইলে আমরা বোর্ডে অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল নতুন ম্যাচ নিয়ে আবার আমরা ট্যাকটিক্যাল বোর্ডে হাজির হব আপনাদের সামনে। আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ।